সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন কোনো রকমে লুকিয়ে আত্মগোপন করে দেশ ছেড়ে প্রাণ বাঁচাচ্ছে, ভিন্ন রকম দৃশ্য হচ্ছে আমাদের গোপালগঞ্জে। বিশেষ করে গোপালগঞ্জে আজকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জের ধরে আগামী দিন থেকে কি ঘটতে যাচ্ছে আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন, দিল্লি সরকারের নিয়ন্ত্রণে আছেন, আশ্রয়ে আছেন। সরকারিভাবে দিল্লি এখনো তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি। এক সপ্তাহ আগেও সারা বিশ্বটাই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন এমপি, মন্ত্রী, নেতা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবার জন্যই অনেকটা ঘর ছিল। পৃথিবীর যে প্রান্তে যেত সেলুট, সালাম, অনেক কিছুই পাইতো। কিন্তু আজকে দেখেন, সময় যখন খারাপ যায় তখন খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আজকে ভারতে থাকতে হচ্ছে বাধ্য হয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেনা বাহিনীর গায়ে কিন্তু হাত তুলেছে গোপালগঞ্জের আওয়ামী লীগের কর্মকর্তারা। সেই সাথে সাথে কিন্তু আওয়ামী লীগ যুদ্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জের বিপক্ষে। সকল আর্মি কর্তা এবং আর্মির বড় বড় হেড অফিসারগুলো কিন্তু গোপালগঞ্জের দিকে ধেয়ে আসছে এবং গোপালগঞ্জের অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ হতে চলেছে বলে জানিয়েছে গণমাধ্যম। সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। সেই সাথে ওবায়দুল কাদেরকে নিয়ে কিন্তু ছিনিমিনি খেলছে আমেরিকা। কোনো জায়গায় ঠাঁই হচ্ছে না ওবায়দুল কাদেরের। ওবায়দুল কাদের কিন্তু গণদোলাই খেয়েছে এবং খাচ্ছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন কোনো রকমে লুকিয়ে আত্মগোপন করে দেশ ছেড়ে প্রাণ বাঁচাচ্ছে, ভিন্ন রকম দৃশ্য হচ্ছে আমাদের গোপালগঞ্জে। বিশেষ করে গোপালগঞ্জে আজকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জের ধরে আগামী দিন থেকে কি ঘটতে যাচ্ছে আমি আসলে সেটা জানি না। কারণ ডক্টর ইউনূস অলরেডি বলেছেন, কঠিনভাবে শক্তভাবে অ্যাকশন শুরু হবে, আর সেই অ্যাকশন শুরু হলে সকল কিছুই পরিবর্তিত হয়ে যাবে। দর্শক, আজকে আপনি যদি দেখেন সারা বাংলাদেশে সুবিধাভোগী হাইব্রিড যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, তারা শেখ হাসিনার পতনের সাথে সাথেই দেশ ত্যাগ করছে, অথবা আত্মগোপন করেছে, অথবা অনেকেই প্রোফাইল চেঞ্জ শুরু করে দিয়েছে। এটা মেইন কারণ হচ্ছে, গত 15টা বছর আওয়ামী লীগরে কাটছে, বিএনপির নিয়ে খেলছে পুলিশ প্রশাসন এবং ডিবি, আমাদের যেই আরও বিভিন্ন সংস্থাগুলো আছে তারা। আমজনতার সাথে আওয়ামী লীগ নিজেদের মধ্যে বিভেদের কারণে ক্ষমতার একটা কি বলা হয় যে বলয়ের মধ্যে নিজেদেরকে রাখার জন্য জনগণ থেকে ডিসকানেক্টেড হয়ে হাইব্রিডরা, সুবিধাভোগীরা আওয়ামী লীগকে কিন্তু দখল করে ফেলেছিল। আর এজ এ রেজাল্ট সারা বাংলাদেশে হুট করে মনে হচ্ছে আওয়ামী লীগ নাই। আসলে কি নাই? এই দেশে এখনো আওয়ামী লীগ আছে, আর তারই একটা রেজাল্ট কিন্তু গোপালগঞ্জে আমরা দেখতে পাচ্ছি। গোপালগঞ্জে আজকে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে, এ যেন এক ভিন্ন রকম দৃশ্য। আর এই ঘটনায় আমাদের সেনাবাহিনীর সদস্যরা, সংবাদকর্মী এবং স্থানীয় মানুষ সহ মোট 15 জন আহত হয়েছে, 2 জন গুলিবিদ্ধ হয়েছে। আজকে বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মী এবং গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। সেনা সদস্যরা সড়ক থেকে অবরোধ তুলে নিতে বললে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইটপাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং ফাঁকা গুলি করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনীর উপর ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান বলছেন, 3 থেকে 4 হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে ইটপাটকেল ছুটতে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর সহ গাড়িতে আগুন দিয়ে দেয়। এতে 4 জন সেনা সদস্য আহত হয়েছে, আর প্রত্যেকেই এই মুহূর্তে চিকিৎসাধীন আছে। খুব দ্রুতই আপনার এই এলাকাকে কন্ট্রোলে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এছাড়া আপনি যদি গোপালগঞ্জ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, তারা সবাই শপথ করেছেন যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, আর এজন্য যে ধরনের পদক্ষেপ দরকার সেই পদক্ষেপগুলি তারা নেবে। এখন প্রশ্ন হচ্ছে, গোপালগঞ্জে স্পেসিফিকলি একটা এলাকার এই আয়োজন অথবা এই আন্দোলন, এটা কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সক্ষম হবে? আবার অনেকে প্রশ্ন করছেন যে এই অবৈধ সরকার এটা আসলে কতদিন থাকতে পারবে। এখন দেখার বিষয় হচ্ছে, বৈধ নাকি অবৈধ এটা সিদ্ধান্ত নিচ্ছে সুপ্রিম কোর্ট। আর ইতিমধ্যে অনেকে জানেন যে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে বৈধতা দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ যে আইনাঙ্গন সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্ট যেহেতু বৈধতা দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে এই মুহূর্তে অবৈধ বলার আর সুযোগ নেই। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের এই দুর্দশার পেছনে আসলে কারণটাকে আপনি যদি একটু খোঁজেন, আপনি একটু ভালো করে দেখলে দেখবেন, আমি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছি যে আওয়ামী লীগ তৃণমূলে যে শক্তিশালী, সেই শক্তিটা কিন্তু মাঠ পর্যায়ে ছিল না। কেন? একটাই কারণ, প্রত্যেকটা কমিটি, প্রত্যেকটা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি নির্বাচন, এছাড়াও দলীয় যে পদ পদবি, সেগুলোর মধ্যে 80% জায়গায় যারা মাঠের রাজনীতিবিদ ছিল, জনগণের রাজনীতিবিদ ছিল, তারাই স্থান পায়নি। স্থান পাইছে কে? ওই যে অমুক ব্যবসায়ী, তমুক নেতার ছেলে, তমুক ভাই, তমুকে
যারা ভূমিকা রাখছে ওই সেই আওয়ামী লীগের দুর্দিনে অথবা বিভিন্ন জায়গায় তাদের কিন্তু এখানে অনেকেরই পজিটিভলি যেমন কি বলা হচ্ছে ডিপ্লয়েড হয়েছে, আবার নেগেটিভলি চলে আসছে, যার কারণে সুবিধাভোগী যেই গ্রুপটা তারা কিন্তু ভাই প্রথমেই মাঠ থেকে সরে গেছে। আর আজকে আপনি গোপালগঞ্জে যাদেরকে দেখছেন এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু শেখ হাসিনাকে আসলেই ভালোবাসে, এরা কিন্তু অরিজিনালি ভালোবাসে। আর এদের যারা নেতারা আছেন এদের মধ্যে আপনি হয়তো খুঁজে পাবেন আগামী এক সপ্তাহ দেখবেন এদের অনেকেই আবার গোপালগঞ্জ ছেড়েও পালাই গেছে। কারণ কি, সেনাবাহিনী কালকে থেকে অপারেশন শুরু করবে গোপালগঞ্জ। আজকে যে ঘটনা ঘটছে এটা একটা বড় আকার ধারণ করবে, কারণ ল অ্যান্ড অর্ডারকে ব্যালেন্স করার জন্য, মেনটেনেন্স করার জন্য সেনাবাহিনী কিন্তু তাদের ভূমিকা রাখবে। এছাড়া ইতিমধ্যে সচিবালয়ের জয় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়েও একটা কথা বলছে যে আওয়ামী লীগের এই নেগেটিভ সিচুয়েশনের জন্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতি উৎসাহী কিছু পুলিশরা দায়ী, যারা আপনার প্রয়োজনের অতিরিক্ত শেখ হাসিনার নির্দেশ না থাকার সত্ত্বেও তারা ভূমিকা রেখেছে মাঠে। এখন এটা নিয়ে আবার পুলিশদের মধ্যে খুবই পাল্টাপাল্টি অবস্থান আমরা দেখছি। বিসিএস বনাম যারা অধস্তন কর্মকর্তা আছে তাদের মধ্যে কিন্তু খুবই একটা অনেক জায়গাতে মাইট টেরে দেওয়া হয়েছে বিসিএস ক্যাডার অফিসারদেরকে। এখন আওয়ামী লীগের গোপালগঞ্জ আওয়ামী লীগের এমন ভূমিকা নেত্রীর পক্ষে শতভাগ এটা তাদের ভালোবাসার জায়গা, কিন্তু এই মুহূর্তে এই ভূমিকাটা কতটুকু আসলে পজিটিভলি ভাইব করতে পারবে। তারা যে ডাক দিচ্ছে সারা বাংলাদেশের আওয়ামী লীগদেরকে রাজপথে নামতে, পাশাপাশি সচিবালয়ের জয় তিনিও আহ্বান জানিয়েছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হন, আপনারা রাজপথে থাকেন। যদিও তিনি তার বক্তব্য এক এক সময় এক এক অবস্থানে চলে যাচ্ছেন। যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লেন সেদিন তিনি এক ধরনের কথা বললেন, এরপরের দিন আরেকটা। তো আমার অনুযায়ী সচিবালয়ের জয়েরও একটু ভাইবা চিন্তা কথা বলা দরকার। অতি তাড়াতাড়ি কথা বললে মানুষের কাছে এগুলো এখন এই পর্যন্ত আরও নেগেটিভ হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক আগামীকালকে সেনাবাহিনী সেখানে কী ধরনের ভূমিকায় অবতীর্ণ হয়, আর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা কত দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে। তবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে যাচ্ছে এমন ঘোষণা দিয়েছেন সচিবালয়ের জয়। যদি নিরপেক্ষ যেই সরকার এই মুহূর্তে আছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনের জন্য পরিস্থিতি তৈরি করতে পারে তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। এমনকি তিনি রাজনীতি করেন না করেন, তিনি তার গ্রামের বাড়িতে অবসরটা কাটাইতে চান, মানে বাকি জীবনটা তিনি সেইখানেই থাকতে চান। আর এর পাশাপাশি আমরা আরেকটু তথ্য এখানে দিচ্ছি, এই মুহূর্তে বিএনপির অনেক নেতাকর্মী, জামাতের অনেক নেতাকর্মী তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে পজিটিভ দিচ্ছে না। তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগের ডাক দিয়েছে সচিবালয়ের জয়। তিনি বলছেন অলরেডি খালেদা জিয়ার প্রশংসা করেছেন, ভেদাভেদ ভুলে বিএনপি এবং আওয়ামী লীগকে একত্রিত হইয়া আপনার সামনের দিকে কাজ করার সিদ্ধান্ত, যেমনটা সম্ভবত আমরা 2008-এ দেখছিলাম 111 সরকারের সময়, তার এর আগে দেখছিলাম এরশাদের সরকারের সময়, যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে গেছিল। কেন? রাজনীতি দরকার। তবে এই মুহূর্তে ওই থিওরিটা বিএনপি খাবে কিনা, এতদিন ধরে বিএনপির সাথে আওয়ামী লীগের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা ভুলে গিয়ে, শত্রুতা ভুলে গিয়ে মিত্রতার এই দাওয়াত সচিবালয়ের জয়ের, সেটা বিএনপি আসলে গ্রহণ করবে কিনা। আর একসাথে ইউনূস সরকারের বিপক্ষে ডক্টর ইউনূসের যে সরকার দাঁড়িয়েছে আমজনতার সরকার, তবে আমজনতা এই দেশে নাই, এদেশে আমরা কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি আর কেউ আছে নিরপেক্ষ, তবে সেই সংখ্যাটা কম, বাট রাইটটা ওই সংখ্যাটা অনেক বেশি। তো এটা এই থিওরিটা কতটুকু অ্যাপ্লাই করা যাবে সেটা হয়তো সময় বলে দিবে। দেখা যাক গোপালগঞ্জের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কালকে কি ভূমিকা রাখে, সময় বলে দেবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন। দিল্লি সরকারের নিয়ন্ত্রণে আছেন, আশ্রয়ে আছেন। সরকারিভাবে দিল্লি এখনও তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি এবং তার পক্ষে কোনো রাজনৈতিক, কূটনৈতিক বা কোনো সামরিক তৎপরতা এখন পর্যন্ত চালায়নি। এর কারণ হলো দিল্লির সঙ্গে শেখ হাসিনার যে ঘনিষ্ঠতা এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক, এটি নিয়ে দিল্লির যারা সচেতন মহল অনেক আগে থেকেই নরেন্দ্র মোদীকে সতর্ক করছিলেন। তারা বারবার বলছিলেন যে বাংলাদেশের মতো একটি ভূমি, যেটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে চীন এবং আমেরিকা তাদের কৌশলগত ঘাঁটি নির্মাণের জন্য প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে, তো সেখানে বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়ন করাটা ভারতের জন্য নিরাপদ, সকল রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখাটা উচিত এবং শেখ হাসিনাকে যেভাবে অনৈতিক উপায়ে সহযোগিতা করছে এবং তাকে ক্রমশ যেভাবে স্বৈরশাসক হিসেবে নরেন্দ্র মোদী তৈরি করছে, এটি নিয়ে ভারতের মধ্যে চাপা ক্ষোভ ছিল এবং ভারতের যে মিডিয়াগুলো, যেগুলোকে মোদি মিডিয়া বলা হয় বা গদি মিডিয়া বলা হয়, মানে মোদি মিডিয়া হলো দুটোই বলা হয়, যেমন একেবারে সরাসরি মোদির যারা লোকজন তাদের মালিকানাধীন, যেমন বাংলাদেশের নাইমুল ইসলাম খানের মালিকানাধীন পত্রিকা, এরকম শ্যামল দত্তের পত্রিকা, ভোরের কাগজ ইত্যাদি ইত্যাদি। তো এরকম ভারতের যে সকল মন্ত্রী মিনিস্টার, মোদির ঘনিষ্ঠজনের মালিকানাধীন পত্রিকা, এগুলোকে বলা হয় মোদি মিডিয়া। আর মোদির মালিকানাধীন নন কিন্তু মোদির ক্ষমতার প্রশংসাকারী, এগুলোকে বলা হয় গদি মিডিয়া। তো মোদি মিডিয়া এবং গদি মিডিয়া, এই দুটো মিডিয়ার যে সকল বড় বড় পত্রিকা, নামকরা পত্রিকা, এবং এদের মধ্যে আনন্দবাজারের মতো ঐতিহাসিক পত্রিকাও আছে, স্টেটসম্যানের মতো পত্রিকা রয়েছে, দ্য হিন্দুর মতো পত্রিকা রয়েছে। তো এই পত্রিকাগুলো বহুবার নরেন্দ্র মোদীকে তারা সতর্ক করেছে এবং শেখ হাসিনার সঙ্গে এরকম যে সম্পর্ক বা বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা নিয়ে এভাবে যে হস্তক্ষেপ, এটা কিন্তু ভারতের অনেক একেবারে সরকার সমর্থিত পত্রিকাগুলো কিন্তু সমর্থন করেনি। এর ফলে কি হলো, এই যে এখন শেখ হাসিনার পতনের পর তিনি যে দিল্লিতে গিয়েছেন, এটি নিয়ে দিল্লি খুবই অস্বস্তিকর এবং বিব্রতকর অবস্থায় পড়েছে। এর কারণ হলো শেখ হাসিনাকে দিল্লিতে রেখে কোনো অবস্থাতে দিল্লির সঙ্গে বাংলাদেশের বর্তমান যারা রেজিম,
এই রেজিমের সম্পর্ক স্থাপন একেবারে অসম্ভব বিষয়। দ্বিতীয়ত, দিল্লির যে স্বার্থ বাংলাদেশের মধ্যে রয়েছে সীমাহীন, যে সকল প্রোটোকল স্বাক্ষর হয়েছে শেখ হাসিনার সঙ্গে, ট্রানজিট সহ, রেল ট্রানজিট সহ, নৌ ট্রানজিট সহ, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিষয়াদিতে, এখানে লাখ লাখ ভারতীয় কাজ করে বড় বড় পদে, এবং এখানে ভারত সরকারের বিনিয়োগ রয়েছে, ভারতের যে সকল প্রাইভেট বা ব্যক্তিগত প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি খাত রয়েছে, তাদের বিশাল বিনিয়োগ রয়েছে, আদানি আম্বানিদের বিশাল বিশাল বিনিয়োগ রয়েছে। এখন এই বিনিয়োগ বাংলাদেশ থেকে নিরাপদে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে আমদানি বাণিজ্য রয়েছে, অর্থাৎ আমরা ভারত থেকে প্রচুর আমদানি করি, এই বিষয়গুলো ভারতের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে। এবং আমরা যদি সেই আমদানিগুলো কমিয়ে দিয়ে বিকল্প দেশ থেকে আমরা আমদানি করি, ভারতের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এবং এই যে ভারতের সঙ্গে আমাদের সীমান্ত, এবং এই সীমান্তে সত্যিকার অর্থে আমাদের যে বিজিবি, যেটা আগে বিডিআর ছিল, তারা বিএসএফ এর চাইতে অতীতের যে কোনো সময় আমরা দেখেছি যে আমাদের বিডিআর যখন যুদ্ধ করেছে, ইভেন বিএসএফ হওয়ার পর যখন যুদ্ধ করার চেষ্টা করেছে তখন কিন্তু বিএসএফ টিকেনি। এখানে শেখ হাসিনার যে রাজনৈতিক সিদ্ধান্ত, ভারতের প্রতি নতজানু মনোভাব এবং রাজনৈতিক দাসী বৃত্তি, এই কারণে বিজিবি ইচ্ছা করলেও ঠিক বিএসএফ এর বিরুদ্ধে আসলে স্ট্যান্ড নিতে পারেনি। তো নতুন যে সরকার, সেই সরকারের সঙ্গে যদি ভারতের দাকুমার সম্পর্ক থাকে, তাহলে বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ড যদি শক্ত একটি অবস্থান নেয়, তাহলে অনেক ক্ষেত্রে এটা বিজিবির জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে। এবং সীমান্তে এতদিন তারা যে অল্প সংখ্যক সৈন্য, যেমন আমাদের যেখানে একটি ক্যাম্পে যদি 100 জন বিজিবি থাকে, তারা সেখানে 2-3 জন বিএসএফ দিয়েই কিন্তু সেই 100 জনকে সামাল দিতে পারতো। এখন যদি 100 জন বিএসএফ থাকে, তাহলে ভারতকে অন্তত পক্ষে 300 জন, বাংলাদেশে যদি বিজিবি থাকে, ভারতে 300 জন বিএসএফ দিয়ে তাহলে পরিস্থিতি সামাল দিতে হবে। এবং এটাই হলো বাস্তবতা। এবং সেক্ষেত্রে এই যে বাংলাদেশের যে বিশাল সীমান্ত, সেই সীমান্ত পাহারার জন্য ভারতকে প্রচুর কাঠ খড় পোয়াতে হবে। দ্বিতীয়ত, এখানে চীনের যে আধিপত্য, এটি যদি বেড়ে যায়, এমনকি যদি মার্কিন আধিপত্য বেড়ে যায়, এটা ভারতের জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে। এবং বাংলাদেশ থেকে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়, এখানে যারা সংখ্যালঘু রয়েছে, এই সংখ্যালঘুদের যদি মাইগ্রেশনটা শুরু হয়ে যায় ভারতে, এই চাপ ভারত সামাল দিতে পারবে না। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা, মানে প্রথমত আশ্রয় দেওয়া, বাংলাদেশ থেকে চলে যাওয়া হিন্দুদেরকে আশ্রয় দেওয়া তাদের সংবিধান অনুযায়ী, নতুন নিয়ম অনুযায়ী তারা বাধ্য। আর দ্বিতীয়ত, এই মানুষগুলো যখন কলকাতাতে পৌঁছবে, আসামে পৌঁছবে, ত্রিপুরাতে পৌঁছবে, সেখানে সামাজিক স্থিতি নষ্ট হয়ে যাবে এবং সেখানে মুসলমান বসবাসরত মুসলমানদের উপর স্থানীয় যারা হিন্দু ভাই বোনেরা আছেন, তারা আক্রমণ চালানোর চেষ্টা করবে। এটা ভারতের জন্য একটা রেড অ্যালার্ট। এরপরে যেটি হলো সেটি হলো যে এই মুহূর্তে বাংলাদেশ ছাড়া কিন্তু ভারতের আর কোনো বন্ধু নেই। আর বাংলাদেশের সঙ্গে তাদের ইতিমধ্যে যে কতগুলো গেটওয়ে তৈরি হয়ে গিয়েছে, রেল, তারপরে নৌ বাণিজ্যে এবং আকাশপথে যে ট্রানজিটগুলো আমরা এখন ভারতকে দিচ্ছি, এটির ক্ষেত্রে কড়াকড়ি হলে ভারতের সর্বনাশ হয়ে যাবে। তো শেখ হাসিনাকে সেখানে রেখে কোনো অবস্থাতেই ভারত বাংলাদেশের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করতে পারবে না, তাকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। তো এইরকম একটি অবস্থায় ভারতের যে পথের ব্যক্তি যারা রয়েছে, তারা মূলত শেখ হাসিনাকে নিয়ে কতটা যে বিপদ বিপত্তিদের মধ্যে আছে তার কিছু নমুনা আমি বলবো। প্রথম নমুনা হলো যে আসাম, ত্রিপুরা, এই যে দুটো রাজ্য আমাদের এখানে রয়েছে, আমাদের সাথে নাগাল্যান্ড, মেঘালয়, তো এই রাজ্যগুলোতে ইতিমধ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেখানে সীমান্ত অঞ্চলগুলোতে কিন্তু এখন কারফিউ চলছে, যেন কোনো রকম সহিংসতা না হয় এবং ওখানকার জনগণ যেন কোনো অনার সৃষ্টি তৈরি করতে না পারে। তাহলে এই যে ভারতের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের 3 থেকে 4টি এখন তাদের যে রাজ্য রয়েছে এবং সেগুলো সীমান্তে এখন কারফিউ জারি করতে হচ্ছে, কার জন্য? শেখ হাসিনার জন্য। দ্বিতীয়ত, আপনারা জানেন যে এখন কালচারাল, মাল্টি ফাংশনাল ডিপ্লোম্যাসি এখন চলছে এবং সেই মাল্টি কালচারাল এবং মাল্টি ফাংশনাল ডিপ্লোম্যাসির অন্যতম হলো খুন করা, পরদেশে নির্বিঘ্নে খুন করা এবং খুন খারাপি করিয়ে সেই দেশটিকে সারা দুনিয়ার কাছে ছোট করে দেওয়া। যেমন ধরুন, ইরানে গিয়ে হামাস নেতা খুন হলেন, যদি এখন যদি শেখ হাসিনা সেখানে থাকে এবং তাকে যদি আইএসআই বলেন, আমেরিকা বলেন, যে কোনো বলেন, অন্য যে কোনোভাবে হোক, এমনকি মোদী বিরোধী কোনো চক্রবৃত্তি তাকে সেখানে মেরে ফেলে, তাহলে সমস্ত ভারতবর্ষ উত্তাল হয়ে যাবে এবং ভারতের যে আন্তর্জাতিক ইমেজ এটি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। এই জন্য তাকে কোনো সিকিউরিটি, মানে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে, ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে তারা সরকার তাকে রাখতে পারছে না। ফলে তাকে অনেকটা ওই লক্ষিন্দরের যে সিন্ধুক আছে, লৌহ সিন্ধুক, সেই সিন্ধুকের মধ্যে তাকে ভরে তার নিরাপত্তা বিধান করতে হচ্ছে। এবং এতটা এটাকে সেফ হোম আমরা বাংলাদেশে বলি, আর ওদের দেশে যেন কেমন একটা শব্দ ব্যবহার করে, ঠিক ওইরকম একটা জায়গাতে রয়েছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আয়না ঘরের মতো নয়, তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এমন একটা সুরক্ষিত জায়গাতে রয়েছেন যেখানে নরেন্দ্র মোদী এবং তার যে পররাষ্ট্র উপদেষ্টা অজিত দোভাল, কেবল তারাই তার সঙ্গে দেখা করতে পারেন। জয় হয়তো তার সঙ্গে কথা বলতে পারেন, পুতুল কথা বলতে পারেন, কিন্তু পুতুল সেখানে ভারতের দয়ায় WHO অর্থাৎ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রয়েছে, তার আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি এখন কর্মরত রয়েছেন সেখানে।
তো তিনিও এখন তার মায়ের সঙ্গে কিন্তু দেখা করতে পারছেন না, তার সঙ্গে সম্ভবত শেখ রেহানা আছে, অথবা শেখ রেহানা হয়তো এখন পর্যন্ত চলে গেছে। তো এই হলো দিল্লিতে শেখ হাসিনার একেবারে প্রকৃত অবস্থা, এবং দিল্লি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না তার ব্যাপারে কি করবে কি করবে না। কিন্তু যেভাবে তাকে নিরাপত্তা দিচ্ছেন, যেভাবে তাকে আটকে রাখা হচ্ছে, এটি কোনো মানুষের জীবন হতে পারে না, এবং এই মাধ্যমে শেখ হাসিনা যে একটা দুর্বিষহ কষ্টের মধ্যে আছেন, এর চাইতে বাংলাদেশে তিনি যদি জেলে থাকতেন, কাশিমপুর জেলে থাকতেন, কিংবা বেগম খালেদা জিয়ার মতো গৃহবন্ধিত্ব তার কপালে জুটত, তাহলে সেটি এখন যে অবস্থা আছেন তার সাথে অনেক অনেক আরামের হতো, অনেক অনেক সম্মানের হতো এবং মর্যাদার হতো। তো আল্লাহ আমাদের সবাইকে এবার দায়িত্ব দান করুন। এবং গেল এক সপ্তাহ আগেও সারা বিশ্বটাই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন এমপি, মন্ত্রী, নেতা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবার জন্যই অনেকটা ঘর ছিল। পৃথিবীর যে প্রান্তে যাইতো সেলুট, সালাম, অনেক কিছুই পাইতো। কিন্তু আজকে দেখেন, সময় যখন খারাপ যায় তখন খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আজকে ভারতে থাকতে হচ্ছে বাধ্য হয়ে। পৃথিবীর কোনো দেশ এই মুহূর্তে তাকে পলিটিক্যালি আশ্রয় দিচ্ছে না। দিন শেষে ভিসা নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন। এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগকে ডুবানোর জন্য যেই সকল অথর্ব মন্ত্রীরা দায়ী, তাদের মধ্যে ওবায়দুল কাদের একজন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও কিন্তু আরেকজন। এছাড়া আরও কিছু মন্ত্রী আছে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে জনগণের ভাষাটাকে ভুলে গিয়ে প্রশাসনকে ব্যবহার করে যে ভাষা ব্যবহার করেছে, আজকে তারা বুঝতেছে নিজের দেশ কি জিনিস। দেশ ছেড়া পালাইয়া এখন দেশে দেশে আশ্রয় তারা ট্রাই করতেছে। বস্তাভর্তি টাকা আছে, কিন্তু আজকে নিজেদের আশ্রয় নিয়ে কি পরিমাণ অসহায়। এর মধ্যে আমেরিকা নিয়ে বিভিন্ন সময় যে বক্তব্য দিয়েছে, সেটার একটা রেজাল্ট তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই পাইছেন। এবার বাকিটা হচ্ছে কাদের এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের উপরে আমেরিকার খেলাটা শুরু হয়েছে। অলরেডি আমরা যতটুকু সর্বশেষ তথ্য পাচ্ছি যে সাধারণ সম্পাদক এবং কি বলা হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা দুইজন সম্ভবত এই মুহূর্তে আপনার দুবাইয়ে অবস্থান করছে। তো দুবাই তো তাদের গন্তব্য না, সেখান থেকে তারা ইউরোপের বিভিন্ন দেশে ঢোকার জন্য আপনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সর্বপ্রথম নাম আসছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা প্রবেশ করার ট্রাই করতে পারে, কারণ তাদের পরিবার অনেকেই ওইসব জায়গায় আছে। যাই হোক, এখন এই পরিস্থিতিতে আপনার যুক্তরাষ্ট্র আপনার অন্য একটা ভূমিকায় চলে গেছে। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে যে বিক্ষোভ এবং এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাগুলিকে নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং অর্থমন্ত্রী ইয়েলেনকে একটা চিঠি পাঠিয়েছে কারা? মার্কিন কংগ্রেসের 6 জন শক্তিশালী যারা সদস্য আছেন তারা। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন এই আইন প্রণেতারা। চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস জন হলেন, জেমস পি ম্যাকগরবান এবং অল গ্রিন। তারা এই চিঠির মধ্যে কি লিখেছে? কংগ্রেসের উভয় পক্ষ, সিনেট এবং প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলছেন তারা তো উভয় কক্ষে আছেন, কারণ তারা শক্তিশালী প্রতিনিধি। আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করে বলছেন, সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত 15 জুলাই পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করেছিল আওয়ামী লীগ। পরবর্তী সময় সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর অসংগতিপূর্ণ বেআইনি বল প্রয়োগ করেছে। রাবার বুলেট, ছড়রাগুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানি গ্যাসের শেল এবং তাজা গুলি ছুড়েছে। এইসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নের অংশ। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহিতার আওতায় আনেনি শেখ হাসিনা। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবু তাদেরকে জবাবদিহিতার প্রয়োজন রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটোস্কি হিউম্যান রাইটস তারা বলছে যে এদেরকে আইনের আওতায় ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আহ্বান জানিয়েছে কংগ্রেস সদস্যরা। মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেন তাদেরকে স্যাংশন দেয়, আমেরিকাতে যেন প্রবেশ করতে না পারে। আর এজ এ কি বলা যায়, আমরা সার্কামস্টেন্স আমরা জানি, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কাউকে স্যাংশন মাইরা বসে, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ বা যুক্তরাজ্য তাদেরকে কিন্তু আশ্রয় দেয় না। আর যেখানে শেখ হাসিনা নিজেই আশ্রয় পাচ্ছেন না, ওনার ছেলে, নাতি, পতি অনেকেই তো ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেন, বাট তিনি এই মুহূর্তে সেখানের ভিসা পাচ্ছেন না, তো বাকিদের অবস্থা কি হবে? সেটিতে উল্লেখ করা হয়েছে 15 জুলাই সহিংস দমনের পর শেখ হাসিনা কারফিউ জারি করেছিলেন, ইন্টারনেট বন্ধ ছিল। জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করেছিল। আর বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এর দায়ভার আসাদুজ্জামান খান কামালের উপর। আর বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে পাঠিয়েছিল ওবায়দুল কাদের, সেই সঙ্গে দেখামাত্র গুলির নির্দেশও তিনি দিয়েছিলেন। সহিংসতায় কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে হাজার হাজার। আর এখানে নানান বিষয় তারা লম্বা চিঠি লিখছে, চিঠি পড়তে গেলে আমার মোটামুটি দিন চলে যাবে। তো দিন শেষে যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি তাদের আহ্বান, এদের উপর সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োগযোগ্য সব ক্ষমতা খাটিয়ে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শক্ত জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনের আওতায় এদেরকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিষয় হচ্ছে ইন্টারপোল টুল দিয়ে আবার ধরায় টরায় লয়ে যাবো, আল্লাহ জানে। তবে এটা কিন্তু সত্য, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই পরিণতির জন্য এই অথর্ব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে দায়ী। যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আপনারা এসে বিশ্বাস করেন যে ওবায়দুল কাদের অতি উৎসাহী বক্তব্য আজকে কিন্তু বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসছে, শেখ হাসিনাকেও দেশ ত্যাগ করতে বাধ্য করছে। আর এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ফুলতে ফুলতে এই মোটা হয়ে গেছিল চেয়ারে বৈশা, জনগণের সাথে কানেক্টিভিটি ছিল না, শুধু প্রশাসন নিয়ে হাঁটছে। আর প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা যারা আওয়ামী লীগকে বাইঙ্গা বেচা কোটি কোটি টাকা কামাইছে, এর বাহিরে আসাদুজ্জামান খান কামাল শুনতো না। আর এই সকল কিছুর দায়ভার শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের না, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে আদালত আছে সেই আদালতেও এই সকল মন্ত্রীদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।